নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি অমিতাভ আবার। আনকাট রাতের গল্পে আজকে যে গল্পটি আপনাদের শোনাবো তার আগে আপনাদের মনে করিয়ে দেব যে আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি বিভিন্ন ধরনের হতাশাতে ভুগি, যার ফলে অনেকের মনে হয় যে কিছুই করতে পারলাম না বা আর আমার দ্বারা কিছু হবে না। অনেকে উপহাস করে, অনেকে আপনার খারাপ অবস্থা দেখে মজা করে। অনেকেই আমরা অনেকের খারাপ অবস্থা দেখে তাদের তির্যক আক্রমণ করি, তাদেরকে অযোগ্য বলে স্টিকার লাগিয়ে দেই, তাদের অন্যের সঙ্গে প্রতিযোগিতায় ফেলি, বারবার অন্যদের উদাহরণ দিয়ে আপনাকে ছোট করা হয় যে অমুক আপনার সঙ্গেই বা একই বয়সী বা একই কাজে নিযুক্ত, তারা উন্নতি করতে পারছে, তোমার দ্বারা কিছু হবে না বা আপনার দ্বারা কিছু হবে না। আর আমাদের চারিদিকে যারা রয়েছেন তারা সেইগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেন যে তুমি অযোগ্য ব্যক্তি। তারা ইতিহাস জানেন না, প্রতিভাবানদের মূল্যায়ন করতে জানেন না, কারো কর্মযোগ্যতাকে অনুপ্রাণিত করতে জানেন না। তারা আপনাকে সবসময় হতাশার রাস্তার দিকে ঠেলে দেবে। কিন্তু যারা মনে করছেন যে আমি ঠিকঠাকভাবে চেষ্টা করে যাচ্ছি, আমি এখানে সফল হব, তারা দয়া করে অন্যদের কথায় নিরাশ হবেন না, বরঞ্চ সেই জায়গাগুলোকে এড়িয়ে চলুন। সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যারা আপনাকে সবসময় নিরাশ করার চেষ্টা করে, উপহাস করে, কারণ তারা আপনার সমকক্ষ নয় বা আপনার ভাবনাতে তারা পৌঁছাতে পারে না। এই প্রসঙ্গ নিয়ে যারা হতাশায় ভুগছেন তাদের জন্যই মূলত এই গল্প, যে কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎকে হেয় করা উচিত না, বা কোনো মানুষের খারাপ সময় দেখলে তাকে উপহাস করা উচিত নয়, কারণ সময় বদলাতে সময় লাগে না। চলুন আজকে তাহলে সেই গল্পটাই বলি, যে হতাশায় একেবারে মৃত্যু বেছে নেওয়া একজন মানুষ কি করে হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত। ঘটনার সময়কাল 90-এর দশক, আর জায়গাটি লন্ডন। টেমসের ধার ঘেঁষে অনেক বসার জায়গা আছে লন্ডন শহরে, এবং সেখানে বিকেলের দিকে বহু মানুষ গিয়ে বসেন। আরও 5 জন মানুষের মতো সেই মেয়েটিও গিয়ে কোনো একটি বেঞ্চে বসেছিল। টেমস দেখতে দেখতে সেও নিজের মধ্যে কোথাও সেই হতাশার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কারণ এতদিন পর্যন্ত এই মেয়েটির জীবনে যা ঘটেছে সেগুলো সবই নিরাশাজনক। বিগ বেনের সময় 5:15, হঠাৎ করে জলে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ, আর সেই আওয়াজ শুনে যে পুলিশ ছিলেন কর্তব্যরত তারা সিগন্যাল দিলেন, মানে হুইসেল বাজালেন এবং বিপদ সংকেত চালু করলেন। জলে, টেমসের জলে পাহারারত প্রদক্ষিণ করা সেই ছোট্ট ছোট্ট পুলিশের যে স্পিড বোট, তারা দুর্বার গতিতে সেই যেখানটা কেউ ঝাঁপিয়ে পড়েছে জলে বলে তাদের ধারণা, সেখানে তারা গিয়ে পৌঁছালেন এবং অবশেষে অনেক চেষ্টা করে উদ্ধার করা হলো সেই মহিলাকে। যেহেতু খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, ভয়ঙ্কর গরম, বর্ষাকাল না গরমকাল বুঝতে পারছি না, নানান সমস্যা তো লেগেই আছে সবার কম বেশি, তো গলার সমস্যাটাও একটা সমস্যা, বড় সমস্যা এই সময়। যাই হোক, এরকম যদি বিঘ্ন ঘটে তার জন্য আগে থেকে মার্জনা চেয়ে নিলাম, ওই গলা খুসখুস। যাই হোক, যেখানে ছিলাম, যে অবশেষে তাকে তো উদ্ধার করা হলো, কিন্তু সে অচেতন, মানে তার কোনো সংজ্ঞা ছিল না, জ্ঞান ছিল না। বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে যখন সে জ্ঞান ফিরে পেল, তখন চিকিৎসক তাকে জিজ্ঞাসা করলেন যে এরকম কেন তুমি করলে, কারণ তুমি ঘুমের ওষুধ খেয়ে কেন জলে ঝাঁপ দিয়েছিলে।
তখন সে বলে, আমার নাম জেয়ানে, আমি বাড়ি যাব। সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, এবং তাকে দেখে চিকিৎসকের মনে হয়েছিল যে অ্যাকিউট ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এই মহিলা বা ভুগছেন। যাই হোক, চিকিৎসকরা তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করলো। এর মধ্যে অনেক দিন কেটে গেছে, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। বাপের বাড়িতে ফিরে যাওয়ার উপায় নেই, কারণ বাপের বাড়ির অমতেই তিনি এই ছেলেকে বিয়ে করেছিলেন, তাই সেই দরজাটাও তার বন্ধ। এবং অর্থনৈতিক অবস্থা যেখানে গিয়ে পৌঁছেছে, সেখানে দুবেলা খাওয়ার জোগাড় করাটাও রীতিমতো চরমতম কঠিন তার কাছে এই মুহূর্তে। আবার একটি ছেলেও আছে। তখন তিনি হিমশিম খাওয়াই যে অবস্থা, তার মধ্যে দিয়ে কোনোভাবেই কাটিয়ে উঠতে না পেরে, এই অবস্থার সঙ্গে লড়াই করতে না পেরে আবার একবার আত্মহত্যার চেষ্টা করেন। এবং তার বন্ধুরা সে সময় তাকে দেখতে পেয়ে বাঁচায় বলে তিনি সেবারও বেঁচে যান। এরপর বাধ্য হয়ে তিনি তার ছেলেকে একটি সরকারি হোমে পাঠিয়ে দেন পড়াশোনা করাতে, এবং নিজে বাঁচার জন্য একটা ক্যাফেতে তাকে কাজ করতে হয়, মানে কাজ করা শুরু করতে হয়। ক্যাফেতে কাজ করতে করতে তিনি তার প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল, যা শোধ তিনি কিছুতেই করতে পারছিলেন না। ক্যাফেতে কাজ করে কিছু কিছু করে টাকা তিনি শোধ করার চেষ্টা করতে গিয়ে দেখলেন যে ঋণটা এতটাই বেশি যে এই সামান্য টাকা দিয়ে তিনি সেই ঋণ শোধ করতে পারবেন না। এক, স্বামী ছেড়ে চলে গেছেন। দ্বিতীয়ত, বাপের বাড়ির কেউ তার সঙ্গে সম্পর্ক রাখেনি। তৃতীয়ত, তাকে বাঁচার জন্য ক্যাফেতে চাকরি করতে হচ্ছে। চতুর্থ, তার ছেলেকে বাধ্য হয়ে তিনি সরকারি হোমে পাঠিয়েছেন পড়াশোনার জন্য, এবং তার কাছে কোনো অর্থ নেই আর প্রচুর টাকা ধার। এরকম অবস্থায় থাকা একটা মানুষ কি করতে পারে? যদি আপনি ভাবেন আপনার দুশ্চিন্তা বা আপনার সমস্যা অনেক বেশি, তাহলে বোধহয় দেখবেন যে এই মহিলার সমস্যাটা আপনার থেকেও বেশি হয়তো। যাই হোক, এর মধ্যে তিনি একদিন ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার জন্য পাতাল রেলে উঠেছেন। প্রায় ঘন্টা চারেকের রাস্তা। এই ঘন্টা চারেকের রাস্তায় তিনি যখন ওই ভিড়ে ঠাসা কোলাহলে ব্যস্ত মুখরিত একটি ট্রেনের কম্পার্টমেন্টে, তখন তার মাথায় হঠাৎ করে একটা কাল্পনিক চরিত্র যেন তার সামনে দৃশ্যমান হয়, যে একটি অনাথ ছেলে, তার আত্মীয়দের কাছে মানুষ, এবং ছেলেটির ফর্সা, তার চোখে একটি কালো চশমা, এবং ছেলেটির মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, এবং সেই শক্তি ছেলেটা প্রয়োগ করতে শুরু করে। এরকম একটা গল্পের প্লট যেন তিনি তার চোখের সামনে দেখতে পান। কিন্তু ওই ভিড়ে ঠাসা ট্রেনে তার হাতে কাগজ নেই। বাধ্য হয়ে ট্রেনের মধ্যে টিস্যু পেপার চেয়ে নিয়ে তিনি সেই প্লটটাকে গল্পের আকারে ছোট করে তাতে লিখে ফেলেন। যাই হোক, সে গল্প তো তিনি লিখলেন, যেটা তার মাথায় প্লটটা এসছিল। এরপর আবার তিনি তার নিজের কর্মজগতে ফিরে যান এবং আবার নিজের সেই ক্যাফেতে কাজ করা শুরু করেন। একদিন দুপুরবেলায় হঠাৎ করে তার এক বন্ধু, সম্ভবত তার নাম রবার্ট, তিনি এই টিস্যু পেপারগুলো কোনোভাবে তার নজরে পড়ে যায়, এবং টিস্যু পেপারে লেখা গল্পগুলো, ছোট ছোট গল্প, সেগুলো তিনি দেখতে পেয়ে তখন এই মহিলাকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ এই জোয়ানেকে জিজ্ঞাসা করেন যে এইগুলো কি তুমি লিখেছ? তো সে উত্তর দেয়, হ্যাঁ, এই গল্পগুলো আমারই লেখা। বলছে, সত্যিই তুমি লিখেছ? তোমার তো এক্ষুনি এই গল্পগুলোকে নিয়ে কোনো প্রকাশকের কাছে যাওয়া উচিত। তুমি জানো তুমি কি লিখেছ? শোনার পর খানিকটা থেমে থাকে জোয়ানে, এবং তারপর এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর সে মনস্থির করে, ঠিক আছে, আমি প্রকাশকদের কাছে যাব।
বহু প্রকাশকদের কাছে তার সেই টিস্যু পেপারে লেখা গল্পগুলো নিয়ে সে যায়, কিন্তু 8টা প্রকাশনা সংস্থা তাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপরে সে একটি প্রকাশনা সংস্থায় এই টিস্যু পেপারে লেখা গল্প দিয়ে আসে, 9তম যে প্রকাশনী সংস্থা সেখানে দিয়ে আসে। এবং সেখানে দিয়ে আসার পর বেশ কিছুদিন সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন তার ক্যাফেতে ম্যানেজারের ফোন আসে। সেই ব্লুজম বিউরি বলে সেই প্রকাশনা সংস্থার যিনি সম্পাদক, প্রধান সম্পাদক যিনি, তার ফোন আসে এবং সম্ভবত তার নাম বেরি ক্যানিংহাম। তিনি ফোন করে এই মহিলাকে চান এবং মহিলার সঙ্গে তিনি কথা বলা শুরু করেন যে আপনি যেগুলো টিস্যু পেপারে গল্প লিখেছেন, এই গল্পগুলোকে কি আপনি আর একটু বড় করে লিখতে পারবেন? তখন এই জোয়ানে উত্তর দেন যে বড় করে গল্পটা লিখতে গেলে তো আমাকে প্রচুর সময় দিতে হবে এবং আমার ক্যাফের চাকরিটা তাহলে আর থাকবে না। তখন সেই ক্যানিংহাম তাকে বলেন যে আমরা আপনাকে দৈনিক পারিশ্রমিক দেব, আপনি গল্পটা বড় আকারে লিখতে শুরু করুন। সালটা 1997। তার প্রথম বই আত্মপ্রকাশ করে, যে বইটির মাধ্যমে পৃথিবীতে জন্ম হয় আরও একটি কাল্পনিক চরিত্র, ফ্যান্টাসি, এবং তুমুল জনপ্রিয়তায় সারা পৃথিবীতে পৌঁছে যায় সেই বইটি, যার নাম হ্যারি পটার। ভাবতে পারছেন, যার লেখিকার নাম জোয়ানে জে রাউলিং, যিনি জে.কে. রাউলিং নামে পৃথিবীতে বিখ্যাত। যে মানুষটার কাছে খাওয়ার পয়সা ছিল না, বিশ্বজুড়ে তার 40 কোটি বই বিক্রি হয়, 40 কোটি বই বিক্রি হয় এবং 576 কোটি ইউরোর বর্তমানে তিনি মালকিন। এবং ফোর্বস পত্রিকার বিচারে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় ধনী মহিলা তিনি। যে মানুষটিকে 3 বার আত্মহত্যার জন্য সিদ্ধান্ত নিতে হয়েছে, যে মানুষটি চরমতম অবসাদগ্রস্ত ছিল, যার কাছে কোনো রোজগার ছিল না, কিন্তু তিনি গল্প লেখার অভ্যেসটা তার ছিল এবং জীবনের প্রথম থেকে বেশ খানিকটা মধ্য বয়স পর্যন্ত বা তারও বেশি সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে কাটিয়েছেন, অবসাদগ্রস্ত হয়ে কাটিয়েছেন। এবং যখন তাকে সবাই উপহাস করেছে, ধরেই নিয়েছেন তিনি তার দ্বারা আর কিচ্ছু হবে না, বারবার তাকে এটা বলা হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে তিনি তৈরি করলেন পৃথিবীর বুকে ইতিহাস। এবং আপনারা অনেকেই জানেন, জে.কে. রাউলিংয়ের হ্যারি পটারের বই যেদিন প্রকাশ হওয়ার ডেট থাকে, তার আগের দিন রাত থেকে বুক স্টলে মানুষ রাত জেগে লাইনে দাঁড়ায়। এভাবেই ইতিহাস তৈরি হয়। এই গল্পটা বললাম আজকে এই কারণে, জে.কে. রাউলিং বর্তমানে প্রায় 600 কোটি ইউরোর মালিক এবং তার অনেকগুলো উপন্যাস হ্যারি পটার সিরিজের বেরিয়েছে। তিনি তার বাইরেও একটা উপন্যাস লিখেছিলেন ছদ্মনামে এবং সেটা কয়েকশোর বেশি বিক্রি হয়নি, কিন্তু কোনোভাবে প্রকাশিত হয়ে পড়ে যে এই বইটি লিখেছেন ছদ্মনামে তিনি আর কেউ নন, হ্যারি পটারের স্রষ্টা জোয়ানে রাউলিং বা জে.কে. রাউলিং। তৎক্ষণাৎ কয়েক কোটি সেই বই বিক্রি হয়ে যায়। যে মানুষটাকে সবাই মিলে বলেছিল কেউ কিচ্ছু তার মধ্যে সম্ভাবনা তো দেখেননি, বরঞ্চ সে কিছু করতে পারবে না বলে বারবার তাকে নিরাশ করত, সেই মানুষটা শুধু নামে কয়েক কোটি টাকার বই বিক্রি হয়। এই গল্পটা বললাম যারা হতাশার মধ্যে আছেন, দিনরাত সমাজ, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে ছোট করে, অপমান করে, উপহাস করে যে আপনার দ্বারা কিচ্ছু হবে না,
কিন্তু আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন। জে.কে. রাউলিং সে অবসাদগ্রস্ত হয়ে 3বার আত্মহত্যাও করতে গিয়েছিল। যদি সত্যি সত্যি তিনি না থাকতেন তাহলে হ্যারি পটারকে আমরা পেতাম না। তাই জীবনের সঠিক সময়টা যে কোনো দিন আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। হাল ছাড়বেন না। কে কি বলল, কানা হয়ে যান, অন্ধ হয়ে যান, কালা হয়ে যান, বোবা হয়ে যান। কারণ আজকের দিনটা হয়তো আপনার সঙ্গে নেই, দিনটা আজকের খারাপ হতে পারে, জীবনটা খারাপ নয়। কারণ কে বলতে পারে আগামীকাল আপনি কোনো চমৎকার করে উঠতে পারবেন না? কে বলতে পারে যে হয়তো কালকের দিনটা আপনার? তাই হতাশা নয়, সবসময় আশাবাদী থাকুন, ইতিবাচক থাকুন। কে কি বলল শোনার দরকার নেই। ভগবান তো দুটো কান দিয়েছে, একটা দিয়ে শুনুন, আরেকটা দিয়ে বার করে দিন। দুটো কানেরই ব্যবহার হবে। জে.কে. রাউলিং যদি ইতিহাস তৈরি করতে পারে, ওই অবস্থার থেকে ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে আপনি কেন না? আনকাট রাতের গল্প আজকে এটুকুই। যারা ইতিহাস তৈরি করে তাদের সামনেই প্রচুর বাধা আসে, কারণ তাই তাদের নিয়ে গল্প তৈরি হয়। যে মানুষটার সাধারণ জীবন, কোনো ওঠাপড়া নেই, তার বলার মতো কোনো গল্পই তৈরি হয় না। তাই জানবেন, আপনি যখন স্ট্রাগল করছেন, আপনি যখন লড়াই করছেন, বেঁচে থাকার কঠিন পরীক্ষা দিচ্ছেন প্রত্যেক মুহূর্তে, কিন্তু আপনি জানেন আপনার মধ্যে অন্যের থেকে আলাদা কিছু করার একটা ক্ষমতা রয়েছে, তখন জানবেন এই সব কিছু হচ্ছে কারণ আপনি গল্পের চরিত্র হতে চলেছেন। গল্পটা তৈরি করতে গেলে তো আপনাকে নানান অবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে সাধারণ আর অসাধারণের পার্থক্য হবে কেন? তাই আপনাদের বলবো, ইতিবাচক থাকুন, নিজের চিন্তা ভাবনা থেকে নড়বেন না। যেটা মনে করবেন যে আপনি ঠিক করছেন সেটা করুন। কারণ ওই যে কথায় আছে না, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। যাই হোক, আনকাট রাতের গল্প আজকে এখানেই শেষ করি। আগামী পর্বে আবার অন্য কোনো মানুষের অজানা কাহিনী নিয়ে আর বেশ কিছু অজানা তথ্য নিয়ে আবার উপস্থিত হব আমি, সঞ্চালক অমিতাভ। ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর হ্যাঁ, ওই যে বলি, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আরও একবার শুভরাত্রি।